গল্প হ্যাকার পর্ব ৯ প্রথম খণ্ড। গল্প ৮-এ যা ঘটেছিল, রায়হান ও রানাকে বুলডগের কর্মীরা আটকে রেখেছিল একটি স্টোর রুমে। তারা অনেক চেষ্টা করেও পরবর্তীতে ওইখান থেকে পালাতে পারেনি। পালানোর নতুন নতুন কায়দা তারা বের করেছিল, আর বুলডগ তাদেরকে ধরে রেখেছিল যাতে যে অ্যান্টিভাইরাসটা তারা আবিষ্কার করার জন্য, নষ্ট করার জন্য তারা এসেছিল বুলডগসের কাছে, সেটা যাতে কোনোভাবেই সারা বিশ্ব বা অন্য কোনো এজেন্সির কাছে প্রকাশ না করে, ওই কারণে তারা রানা ও রায়হানকে আটকে রেখেছিল। যাই হোক, এই পর্বে রানা ও রায়হান নতুন একটা কৌশল বের করেছে বের হওয়ার, তো সেটাই আমরা আজকে শুনবো আশা করছি। তো চলুন শুরু করি। কুইক, চাপা গলায় বলল রায়হান ও রানা। তার ধরে টানতে শুরু করলো ওরা। একটু পরেই পাশের বিল্ডিংয়ের জানালা থেকে চৌকাঠে ওঠে স্টিলের দ্বন্দ্বটা তারা মারল ওই বিল্ডিংয়ের মধ্যে। টান দিয়ে পরীক্ষা করলো রানা, খুলে আসার ভয় নেই। দরজার তালা খুলে ফেলছে ২ প্রহরী। এখন পাল্লাটা তারা ঠেলছে। চেয়ার দিয়ে আটকে রেখেছিল রানা, ওই কারণে এখন পর্যন্ত দরজাটা পুরো খুলতে পারেনি। হচ্ছেটা কি ভিতরে? ওই পাশ থেকে শোনা গেল প্রহরী বলছে। জবাব না দিয়ে রানা ও রায়হান তাদের কাজ চালিয়ে গেল। হারি আপ, এই মাথাটা আটকাতে হবে আমাদের। আঙ্গুল তুলে সিলিংয়ের দিকে তাকালো। ফ্যানের মধ্যে ঝুলিয়ে আছে একটি হুক। মাথা চাকালো রায়হান। রানা বসে পড়ল, লাফ দিয়ে উঠে গেল তার কাঁধে। ওইখানটার মধ্যেই তারটি তারা বেঁধে দিল। রায়হানকে মেঝেতে নামালো রানা। তুমি আগে যাও, কিন্তু ধরা পড়ার মতো কোনো পরিস্থিতি যদি দেখা দেয় তাহলে আমিই ধরা পড়ি। বলল, এই মিশনটায় তোমার প্রয়োজন অনেক বেশি। চাপাচাপি পড়ে জানালার চৌকিতে সে ঢুকলো আর নিচের দিকে তাকালো। দেখলো পুরো ১৫ তলার নিচে। সে ভয় করছে মাসুদ ভাই, সরল স্বীকারোক্তি করলো। নিচে তাকিও না, বলল রানা। সে মাথা ঘুরিয়ে বলল, ঠিক আছে। কাজ ঝাঁকিয়ে কেল ধরে ঝুলে পড়ল রানা। ট্রেনিংয়ে যা শেখানো হয়েছে সেটাই করো, বলল রানা। ভয় পেও না। তারটা ধরা থরথর করে কাঁপছে রায়হান। ঝুলে থাকা অবস্থায় শশীর বাঁকা কাজগুলো পরিষ্কার করে নিল। তারপর ঢুলে পড়ল সে। এবার রানার পালা। একবার পেছন ফিরে স্টোর রুমের দরজার দিকে তাকালো। ধাক্কাধাক্কি থামছেই না। ২ প্রহরীর ধাক্কায় ভাঙেনি দরজা ও চেয়ারের হুকটা। পাল্লাটাও শক্ত, কিন্তু ভেতরে ঢোকার জন্য ওরা এখনও কৌশল করবে সেটা জানবার কোনো ইচ্ছা নেই। জানালার চৌকিতে উঠল সেও। প্রবল শক্তিতে পাল্লাটা খোলা গেল না। বোকা বনে গেল প্রহরীরা। শেষমেশ দরজা খুলতে ব্যর্থ হওয়ায় ওয়াকিটকি দিয়ে প্রথমজন বলল, যোগাযোগ করলো বুলডগের সাথে। কি ব্যাপার? নিরাসক্ত গলায় বলল বুড়ো চিপ, একটা সমস্যা দেখা দিয়েছে। স্যার, বলল প্রথম এজেন্ট। স্টোর রুমের দিকে কিসের যেন আওয়াজ হচ্ছিল, কিন্তু কি হয়েছে সেটা দেখার জন্য আমরা ভিতরে ঢুকতে পারছি না। বন্দিরা ভেতর থেকে দরজাটা আটকে রেখেছে। হোয়াট? গর্জে উঠল বুলডগ। জি স্যার। এজেন্টের গলায় খুবই ক্লান্তির ছাপ। আমি আসছি বলে সেফ রেখে দিল। যাই হোক, দরজা ভাঙো তোমরা। কয়েক মিনিটের মধ্যে মেনটেন্যান্স স্টোরের করিডোরে পৌঁছে গেল তারা। সঙ্গে ২ জন এজেন্ট নিয়ে এসেছে। ২ প্রহরী ততক্ষণ গুলি করে উড়িয়ে দিয়েছে দরজার নব। সঙ্গীদের ওদের সঙ্গে যোগ দিল, ইশারা করলো। ৪ জন সম্মিলিত ধাক্কায় টিকাতে পারল না, চেয়ারটি ভেঙে গেল। খোলা ও ডোরগুলো পিস্তল দিয়ে তারা ভিতরে ঢুকলো। যা বোঝার গেল সেই পাগলের মতো ছুটে গেল চৌকাঠের দিকে। ওপাশ থেকে দৃশ্যটা বিস্ময়। রায়হান তো আগেই পৌঁছে গেল, রানাও কেবলই শেষ প্রান্তে। বুলডগের বিস্ফোরিত চোখের সামনে ওকে টেনে ভেতরে ঢুকতে সাহায্য করলো হ্যাকাররা।
মেঝেতে পা দিয়ে প্রতিপক্ষের দিকে তাকালো রানা, হাত নাড়ালো, ইশারা দিল গুড বাই। রানা বলে তীব্র আক্রোশে চেঁচিয়ে উঠল বুলডগ, বেটার লাক নেক্সট টাইম। রানা গলায় উঁচু করে শোনালো কথাটা। পর মুহূর্তে স্টিলের দণ্ড থেকে তারের বাঁধনটা খুলে সেট করে ফেললো বাইরের দিকে। দেখি এবার কিভাবে আসো তোমরা। জানালা থেকে অদৃশ্য হয়ে গেল রানা ও রায়হান। গুড বাই। পাগলের মতো চৌকাঠে কিল বসিয়ে দিল বুলডগ। এই কিভাবে সম্ভব? বোকা বোকা গলায় বলল তার পাশে এক এজেন্ট। লোকটা ম্যাজিশিয়ান নাকি? এই বিল্ডিংয়ে থেকে ওই বিল্ডিংয়ে কিভাবে গেল? ঘুরে এজেন্টের কলার চাপ ধরল বুলডগ। এই ম্যাজিশিয়ান না, হচ্ছে মাসুদ রানা। পালিয়ে যে গেল সব তোমাদের কারণে। চোখে চোখে রাখুনি কেন? স্যার আপনি তো শুধু বাইরে পাহারা দিতে বলেছেন। শ্যাট আপ, হুঙ্কার দিয়ে উঠল বুলডগ। যে ফ্লোরে গেল কিসের অফিস ওইটা? জানি না স্যার। যাও তাড়াতাড়ি বের করো। পুরো টায়ার সিল করে দেখতে চাই। বাঙালির বাচ্চাকে এখনই বের করতে হবে। ইয়েস স্যার বলে ছুটতে লাগলো 4 এজেন্ট। এজেন্টরা বেরিয়ে যেতেই সংকুচিত হয়ে উঠল বুলডগ। পাগলের মতো জানালার ধারে আবারও ছুটে গেল সে। পাশের বিল্ডিংয়ে তার সরাতে বাঁচাতে শুরু করলো ফায়ার অ্যালার্ম। কাজটা কার বুঝতে এখনও অসুবিধা হয়নি। রানা নিশ্চয়ই এই কাজটা তার চৌকস বুদ্ধিতে করেছে। আগুনের আতঙ্কে পাগলের মতো বেরোতে যাচ্ছে 20তলা টাওয়ারের প্রতিটি মানুষ। যখনই তারটি এই পাশে চলে আসলো তখনই একটা ফায়ার অ্যালার্ম বাজলো কাচের সাথে আওয়াজ করে। এখন পুরো বিল্ডিং থেকে সবাই বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ ফায়ার অ্যালার্ম জ্বলছে। ভেতর থেকে সিকিউরিটির পক্ষ থেকে বলল কোনো সমস্যা নেই, আপনারা বের হবেন না। কিন্তু মানুষ তো ফায়ার অ্যালার্মের জোরেই মানুষ বের হয়ে যাচ্ছে। হাত তুলে একটি ট্যাক্সি দাঁড় করিয়ে তাকে উঠে বসলো রানা ও রায়হান, কারণ তারা ততক্ষণে নেমে গিয়েছে নিচে। পার্কিং লট থেকে নিজেদের গাড়িটা আনতে গেলে ধরা পড়ে যাবে, তাই ট্যাক্সি ভরসা। দ্বিতীয় টাওয়ার থেকে লোকজনের স্রোতের সঙ্গে বেরিয়ে আসা কোনো অসুবিধা হয়নি ওদের। কপাল ভালো 15 তলার যে রুমটা ওরা নিয়ে নেমেছিল ওইটা ছিল ফেডারেল ট্যাক্সের অফিসের ফাইলিং কক্ষের। কোনো মানুষ ছিল না রুমটাতেও। কাঁচ ভাঙার শব্দ কেউ শোনেনি, কিন্তু কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। কেউ ওইখান থেকে তাকায়ও নি, হয়তো গুরুত্ব দেয়নি। ব্যাপারটা এরকমই হইতে পারে। সবাইকে নিজের কাজের বাইরে অন্য কোনো কাজ দেখার সময় নেই। এটা নিউ ইয়র্ক। অবশ্য ফাইলিং রুম থেকে অচেনা 2 জন মানুষকে বেরোতে দেখে বুড়ি কুচকে তাকাচ্ছিল 2 জন। মুখে হাসি ছিল। অফিসটা দেখে রায়হান নিয়ে বেরিয়ে আসলো রানাকে। সৌভাগ্যক্রমে কেউ পথ আটকাই দেয়নি। করিডোরে পৌঁছে ফায়ার অ্যালার্মের সুইচ টিপে দিয়েছিল ওরা আবার। বাকিটা তো 15 পানির মতো সহজ হয়ে গিয়েছিল। কোথায় যাবেন? যাত্রীরা উঠে বসতে জিজ্ঞাসা করলো ট্যাক্সি ড্রাইভার। আগে চলতে শুরু করো, জবাব দিল রানা। পরে বলছি কোথায় যাব। কি বুঝলো কে জানে। কাজ ঝাঁকিয়ে গাড়িটা সামনে বাড়ালো ড্রাইভার। এবার কি? ধাতস্থ প্রশ্ন করলো রায়হান। ডক্টর ডোনেটের কাছে যেতে হবে বলল রানা, এবং সেটাই বুলডগের আগেই। নাফিসের সঙ্গে কথা বলা দরকার। আমাদের ফোন দুটো রেখে দিয়েছে ওরা, মনে করিয়ে দিল রায়হান। মাথা ঝাঁকালো রানা। তারপর ড্রাইভারের দিকে তাকালো। এই ভাইয়া, তোমার কাছে মোবাইল টোবাইল আছে? মোবাইল? ড্রাইভার ভ্রু কুচকালো। হ্যাঁ, একটা ফোন করা দরকার। বিনিময়ে বাড়তি $10 বা $20 পাবে, সমস্যা নেই। ভারী অদ্ভুত লোক তো আপনারা। কোথায় যাবেন তাও বলছেন না, আবার মোবাইল চাচ্ছেন। এত কথা বলছি তোমাকে, বিরক্ত হয়ে বলল রায়হান। থাকলে দাও, না থাকলে চুপ থাকো। বাড়তি টাকার লোভে বোধহয় সামলাতে পারল না ড্রাইভার। পকেট থেকে নিজের মোবাইলটা বের করে দিল। ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করলো রানা। এবার রিং হতে ওই পাশ থেকে কল রিসিভ করলো নাফিস। হ্যালো নাফিস, আমরা বলছি। বাংলায় বলো। মাসুদ ভাই। নাফিসের গলায় উচ্চ কণ্ঠ। কোথায় আপনারা? সেই কখন থেকে আপনাদের খুঁজে পাচ্ছি না, রিং করছি। ফোনগুলো আমাদের কাছে নেই। নেই কেন? হালকা গলায় বলল রানা।
কি আর বলবো, নতুন মডেলের সেট ছিল, বুলডগের খুব পছন্দ হয়ে গেল, তাই রেখে দিল। দেখতে পাচ্ছ না, ধার করা ফোন থেকে ফোন দিচ্ছি। বুলডগ রেখে দিয়েছে, হায় খোদা, বুঝতে পেরে চমকে উঠল নাফিস। আপনাকে তো বলতে ভুলে গেছি, ওই লাক্স বুলক 1.5 মাস হলো বুড়ো চিফ হিসাবে এখানে জয়েন করেছেন। আপনাকে দু চোখ দেখতে পারে না লোকটা। কোনো ঝামেলা করেছে নাকি? ঝামেলার মানে কি, আমাকে আর রায়হানকে বুক চেপে ধরেছে। যাকগে, সে অনেক কথা। ডোনেটের কাছে পৌঁছাতে পেরেছ? হ্যাঁ, সেটা জানাবো বলেই তো ফোন দিয়েছিলাম। কপাল খুব ভালো বলতে হবে মাসুদ ভাই। আমার এক সোর্স কয়েকদিন আগে নিজ চোখে দেখে এসেছে ভদ্রলোককে, নইলে খুঁজে পাওয়া মুশকিল হতো। কেন, কোথায় তিনি? আলাস্কার উত্তরে আর্কিটেক্ট সার্কেলের মন্টিগো আইলসের শেফের একটি রিসার্চ প্রজেক্ট করছেন তিনি। বেশিরভাগ ডেটাবেস থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে, 1-2টাতে আছে। সেখান থেকে তথ্য পেলে হাই লেভেলের ক্লিয়ারেন্স প্রয়োজন। বুঝতেই তো পারছেন, সোর্স লোকটাকে না পেলে ওইভাবে তার লোকেশনে বের করা প্রায় অসম্ভব ছিল। এত লুকোচুরি কেন? কিসের প্রজেক্ট ওইটা? সরকারি? না, ব্রেইনটন টেকনোলজিস নামে প্রাইভেট একটি কোম্পানি আইস শেফের সংক্রান্ত গবেষণা চালাচ্ছে। খনিজ পদার্থ মনিটরিং করবার চেষ্টা চলছে। আমাদের ওইখানে যেতে হবে নাফিস, সিরিয়াস গলায় বলল রানা। সেটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করো। একটা প্লেন চার্টার্ড হবে? জিজ্ঞেস করলো নাফিস। তাতে সমস্যা আছে। ক্লিয়ারেন্স ছাড়া রিসার্চ প্রজেক্ট এরিয়াতে আপনাদেরকে ল্যান্ড করতে দেওয়া হবে না। বুলডগ যেভাবে পেছন লেগেছে, তাতে এমনিতেও বিমান চার্টার্ড করা ঠিক হবে না। রানা বলল, গোপনে ওইখানে ঢোকার কোনো উপায় আছে? হ্যাঁ, আজ রাতে একটা কোম্পানি বিমান যাবে আইস শেফে। নাফিস, 3 দিন পর লস অ্যাঞ্জেলেস থেকে যায়, ওইটা আজকে যাবে। সঙ্গে লোডিংয়ের কিছু মালও থাকবে। একটু চেষ্টা করলে আজকে 2 জন শ্রমিকের জায়গায় আপনাদের রিপ্লেস করে দিতে পারবো আশা করছি। টাকা খাওয়াতে হবে 2-4টা, আর নকল কাগজপত্র ম্যানেজ করতে হবে। এই যা। তবে সমস্যা একটা, বিমানটা ল্যান্ড করার পর মাত্র 2 ঘন্টা থাকে ওইখানে। এই সময়ের ভিতর যদি ডক্টর ডোনাটের খুঁজে বের করে ফেলা যায়, তাহলে পাক্কা 3 দিনের মধ্যে আটকে পড়ে যাবেন। যখনকার তখন ভাবা যাবে ফ্লাইটটা কখন। রাত 10টায়। বড় দেরি হয়ে যাচ্ছে, চিন্তিত হয়ে পড়ল রানা। বুলডগের তো ক্লিয়ারেন্স নিয়ে ঝামেলা নেই, রাতের মধ্যেই ডিরেক্ট লোকেট করতে পারবে, এমনকি গায়ের জোরে রিসার্চ প্রজেক্টও ঢুকে যেতে পারবে। সরি মাসুদ ভাই, দুঃখ প্রকাশ করলো নাফিস। আপাতত এর চেয়ে ভালো কোনো রাস্তা আমাদের হাতে নেই। যদি চান তো গোপনে একটা বিমান করে সেলফ ড্রপ করতে পারি, কিন্তু সেখানে প্রজেক্টের সমস্যায় পড়বেন, ভিতরে ঢুকতে পারবেন না। ওয়ার্কার সেজে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ, সহজে ঢুকে পড়তে পারবেন। বুলকের লোকজন যদি আগেভাগে পৌঁছে গিয়ে থাকে, ছদ্মবেশে আড়ালে থাকার আপনাদেরকে চিনতে পারবে না। কি আর করা, বলল রায়হান। তুমি ব্যবস্থা করো, আমি পরে তোমার সাথে যোগাযোগ করব। ঠিক আছে মাসুদ ভাই। লাইন কেটে দিল। ড্রাইভারকে ফিরিয়ে দিল ফোনটা। তারপর রায়হানকে জিজ্ঞাসার দৃষ্টিতে জবাব পুরোটা ব্যাপারটা খুলে বলল। বাংলায় চলল কথোপকথন। ড্রাইভার শুনেও বুঝতে পারলো না কিছু। আমাদের মূল সমস্যা তো হলো এখন বুলডগস। সব শুনে বলল রায়হান। তাকে সরিয়ে রাখতে পারলে পুরো কাজটা কয়েক গুণ সহজ হয়ে যেত আমাদের জন্য। তাই মাসুদ ভাই, এখন কি করব বুঝতেছি না। হ্যাঁ, রানা বলল, সমস্যা হলো সব ধরনের ডেটাবেস অবাধ অ্যাক্সেস আছে লোকটার। তোমার টিচারের কোথায় আছেন সেটা জেনে আমার খুব বেশি প্রয়োজন হবে না যদি তার অ্যাক্সেস নষ্ট করে দেই। রায়হান বলল, যদি এমন অবস্থা করি সব ধরনের ডেটাবেস সিআইএর যে কোনো শাখায় নিষিদ্ধ,
বিশেষ করে স্টিল ডোনেটের নামে কোনো রিসার্চ চালাতে গেলে ওরা পুরো সিস্টেম হ্যাক হয়ে যায়। সেটা কি সম্ভব? ব্রু কুচকালো রানা। খুব সহজ কাজ মাসুদ ভাই। রায়হান হাসলো। আমি শুধু ছোট একটা ভাইরাস ছেড়ে দেব ওদের মেইন ফ্রেমে, যা করার ওইটাই করবে। সিআইএর মেইন ফ্রেমে ঢুকবে কিভাবে? হ্যাকিং করে? সেটা তো আমার ব্যাপার, একদমই সময় লাগবে না। ওইটার সিকিউরিটি প্রোটোকল জানা আছে আমার। সাব প্রোগ্রাম বা ব্যানারের সাথে আমি করতে পারবো। আর তাড়াতাড়ি বদলে গেলে আপনি তো আছেনই। হ্যাকিং করতে হবে না। বুক ফুলিয়ে খোলা দরজা দিয়ে গেট গট করে হেঁটে ঢোকার মতো মেইন ফ্রেম ঢুকে যেতে পারবো। কোডটা এখনও তোমার মনে আছে? রানা অবাক। হ্যাকিংয়ের সাধারণত একবার কোড পেলে সেটা ভোলে না। এখন শুধু ইন্টারনেট কানেকশনের একটা কম্পিউটার দরকার, তাহলে বুলডগের পাগলা কুত্তা খেপিয়ে দিতে পারবো। চওড়া হাসি উঠল রানার ঠোঁটে। ড্রাইভারের দিকে তাকালো। এই যে ভাইয়া, সবচেয়ে কাজের সাইবার ক্রাফটিং নিয়ে চলো আমাদেরকে। ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, এই যে ভাইয়া, সবচেয়ে প্রথমে আমাদেরকে সাইবার ক্যাফেটেরিয়া নিয়ে চলো। এটা হচ্ছে পর্ব 9, পর্ব 10 পড়বো আমরা এখন। তবে ওভারঅল পর্ব 9 পর্যন্ত পড়ে যা বুঝলাম, ওই যে প্রথম দ্বিতীয় পর্বে যে 7 জন লোক মারা গিয়েছে, এখন পর্যন্ত ওদের কোনো হদিস নেই। পর্ব 3, 4 থেকে রানা ঢোকার পর থেকে শুধু ভাইরাস নিয়েই কথা চলছে। জানি না লাশগুলোর খবর কখন আসবে। 3রা মে সকাল 8টা। সূর্য উঠেছে অনেকক্ষণ হলো, তবে জানালায় গেলে চোখ রোদে পড়ার মতো ঘুম ভাঙল না রানার। গতকালকের ছোটাছুটির ধকল আর উত্তেজনার ক্লান্তি শেষে রায়হান প্লেনের সিটে উঠে পিঠ ঠেকানোর পরপরই ঘুমে ঢেলে পড়ল। রাতের ফ্লাইট হওয়ার একদিকে সুবিধা রয়েছে, শুধু ওরাই নয়, সহযাত্রীরাও সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘ যাত্রাপথের বেশিরভাগ সময় কেটে গেছে এতে। অন্য কারো সঙ্গে আলাপ করার মতো সময় হয়নি। হাজার হোক ভুয়া পরিচয় রয়েছে ওরা। পরিচয় দুটো খুব তড়িঘড়ি করে অ্যারেঞ্জ করা হয়। নতুন চরিত্রের অভ্যস্ত তারা সব সময়, কিন্তু রায়হান নয়। লোকজনের সঙ্গে যত বেশি কথা বলবে ততই ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। সিআইএর লস অ্যাঞ্জেলেসের ব্যুরো থেকে পালানোর কথা গতকালকে বাকি সবাই শুনে গিয়েছে। রায়হানের অনুমান ঠিক ছিল, সিকিউরিটি প্রোটোকল বদলে ফেলতে পারেনি বুলডগের লোকজন। তার আগেই সাইবার ক্যাফেতে বসে দ্রুত একটি ভাইরাস তৈরি করেছে তারা। সেটা প্ল্যান করে সিআইএমের মেন ফ্রেমে ঢুকিয়ে দিয়েছিল। এরপরে অন্তত 24 ঘন্টা ডোনেটকে খুঁজে পাবে না তারা। অবশ্য বুলডগের হাতে যদি নাফিসের সোর্সের মতো এমন কোনো লোক থাকে, সে বিজ্ঞানী ভদ্রলোক খবর জানে, তাহলে কথা আলাদা। ওইটুকু ঝুঁকি থেকেই যাচ্ছে, কিছু করার নেই। রাত পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে ওরা, কোথাও 15-20 মিনিট বেশি থাকেনি। ট্যাক্সি বা সিটি সার্ভিসে বসে তারা ঘুরছে সারা শহর। নাফিসের সঙ্গে যোগাযোগ রেখেছে পে ফোনের মাধ্যমে। শেষে রাত 8টায় একটি নির্জন পার্কিং লটে ওদের সঙ্গে দেখা করেছে শাখা প্রধান। সংশ্লিষ্ট বিভিন্ন ডকুমেন্ট, ব্রাইটন টেকনোলজি পত্রের বিভিন্ন জিনিস ছদ্মবেশে তাদের হাতে তুলে দেয়। চেহারার পাল্টে ম্যাগাজিন ওয়ার্কারের সঙ্গে রানা ও রায়হান কাগজপত্র নিয়ে ঠিক রাত 9টায় হাজির হয় ব্রিটেনের প্রাইভেট এয়ারশিপটে। সেইখানে রিসাপ্লাই নিয়ে যাবার জন্য একটি DC-3 কার্গো এয়ারক্রাফটে ওঠে তারা। কাগজপত্র আর ছদ্মবেশ নিখুঁত ছিল। রানাদের সন্দেহ করতে পারেনি। আসল ওয়ার্কারদের টাকায় খাইয়ে আগে বিদায় করে দিয়েছে নাফিস।
তাছাড়া ওরা এই প্রথম ব্রিটেনের হয়ে কাজ করছিল, তাই এয়ারশিপে আসল ম্যাক্সিম্যান্স পূর্ব পরিচয় কেউ ছিল না। নির্বিঘ্নে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিশিয়ে গেল রায়হান ও রানা। লোডিং শেষে হলে চড়ে বসে বিমানে। রিসোর্স এয়ার সম্পর্কে মালামাল আনলোড করে ফিরে আসে শ্রমিক দলটা। চোখের পাতা রোদের অত্যাচার দৃষ্টি মেলল রানা। পাশে তাকিয়ে দেখল রায়হান এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সামান্য হা হয়ে মুখটা চেহারা কেমন বাচ্চা বাচ্চা দেখাচ্ছে। লং টাইম তারা ওরকমভাবে কিছু খায়নি বা ভালো একটা ঘুম হয়নি। ওকে না জাগিয়ে টয়লেটে গেল রানা। হাত মুখ ধুয়ে যখন ফিরে এলো তখন জেগে গেছে সেই তরুণ। হাতের তালু দিয়ে শরীর এখনও সেখানে ডলাচ্ছে। ভালোই ঠান্ডা লেগেছে দেখছি। রানাকে এগিয়ে বলল, আর্কটিক সার্কেলে পৌঁছে গেছি বলল রানা। ওভারহেড বিন থেকে ব্যাগ নামিয়ে বাড়তি একটা ইনসুলেটেড জ্যাকেট পরে তারা চলল। প্লেনে চড়ার সময় ব্রিটেনের পক্ষ থেকে দেওয়া হয় বিভিন্ন গিয়ার ও তার মধ্যে জ্যাকেট ছাড়াও বিভিন্ন রকমের ক্যাপ, গ্লাভস। অন্যরা জেগে ওঠার আগেই বাথরুম সেরে আসলো রানা। একটু একটু করে ঠান্ডা কিন্তু বেড়েই চলছে। মাথা জাগিয়ে উঠে পড়ল রায়হান। চলো যেতে হবে এখন। প্রায় 30,000 ফুট উচ্চতা ছুটে চলছে বিমানটি। ইঞ্জিনের গর্জনে কান ঝালাপালা। এই উচ্চতায় গোলাকার পৃথিবীর বড়সড় একটি দৃশ্য গোচর হয়েছে। হাতঘড়ি দেখল রানা। মনে মনে হিসাব করে বুঝল অন্তত 2 ঘন্টা উপকূল পেরোতে লাগবে ওদের। সামান্য আরও 1 ঘন্টা জার্নি। গতি এমনিতেই কম, তার উপর কার্গোতে ভর্তি থাকা ভারী হয়ে গেছে ওদের বিমানটা। সেই কারণে স্বাভাবিকভাবেই ধীর গতিতে চলছে। 3000 মাইলের দূরত্ব পেরিয়ে সময় নিচ্ছে প্রায় 11 ঘন্টা। একটি জেট ফাইটার হলে এটা হয়তো আরও কম সময় লাগতো। শব্দ শুনে ঘাড় ব্যথা হয়ে গেল রায়হান ও রানার। সিটে বসতে বসতে বলল, পানি তো নেইনি ভাই। আপনি তো বললেন ওয়াশরুমে যেতে গেলাম, ওইখানে কোনো পানি দেখলাম না। হেসে ফেলল রানা। আমি তো জানতাম না তুমি গরম সহ্য করতে পারো না, ঠান্ডাও বেশি পছন্দ করো। অন্তত তোমার রুমের এসির টেম্পারেচার যেভাবে কমিয়ে রাখো, বাপ রে বাপ। মাইনাস টেম্পারেচারের এসির 15-16 ডিগ্রি হলে তো মাসুদ ভাই সমস্যা হয় না। এই টেম্পারেচার তো শরীর ঠান্ডা করে, অন্যটা আইসক্রিম বানায়। ভয় লাগছে এখন ভাই, এত ঠান্ডা কেন? মেরু অঞ্চলে একটু বেশি ঠান্ডা। তুমি মনে হয় ট্রেনিং করোনি। আমি ট্রেনিং করেছিলাম। এই বছরের শুরুতে নাম আসছিল, কাজের অজুহাত দেখিয়ে আমি এবার আর যাইনি বলতে দাঁত দিয়ে জিভ কামড়ালো রায়হান। আমারও ছিল ভাই, আমিও যাইনি। এই রে, কথাটা বলে দিয়ে ভালো করলাম বোধ হয়। ভালোই করেছ। রানার গলায় কপট রাগ। তোমার ট্রেনিং শেষ হয়নি সেটা জেনে গেলাম। এবার ফিরে গিয়ে তোমার একটা স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। মরে যাব গুরু, হাত জোর করল রায়হান। এত বড় শাস্তি দেবেন না। শাস্তির রাত দেখলা কোথায়? এই যে এখন আর্টিকে দেখা হচ্ছে। ট্রেনিংয়ের কথা থাকলে কত সুবিধা হতো, ট্রেনিং করা থাকলে কত সুবিধা হতো। এত ঠান্ডার মধ্যেও তুমি বেঁচে যেতে। অসুবিধা নেই ভাই, ঠান্ডায় কাবু মনে হচ্ছে আমাকে। সম্পূর্ণ ফিট তো আমি এখন পর্যন্ত। নিজেকে সামলে মাথা তুলতে রানা কপাল কোটি দেখতে পেল। কাজ ঝাঁকিয়ে বলল, ওইখানে বাঘের ভয়। কপালটা মন্দ আমার, কি আর করা। দিন মাসুদ ভাই, ভালো মন্দ ট্রেনিং দিন। বরফ তো বরফই। ওই বলার ভঙ্গি শুনে মৃদু হাসল রানা। আর কিছু না বললে চোখ বন্ধ রাখো, কিছুক্ষণ পরেই দিগন্তের কাছে চলে আসব। মন্টিনেগো আইস শেফ উত্তর গোলার্ধের সবচেয়ে বড় নিরেট বরফগুলোর একটি। 16.5 বর্গ মাইল আয়তনের এই দ্বীপটি পুরুত্ব প্রায় 15.5 ফুট। পুরুত্ব
প্রায় 15.5 ফুট, বেশিরভাগই পানিতে ডুবে গেছে। ভাসমান হলেও অবিশ্বাস্য আয়তনের কারণে মন্টিনেগ্রোর নড়াচড়া খুব কম, নেই বললেই চলে। সাগরের স্রোত এত শক্তি নেই আমার যে এত বড় জিনিস নাড়াবে। জানালার দিকে ঝুঁকে বাইরের দৃশ্য দেখছে রায়হান। জীবনে একটি প্রথম আইস শেফের দেশে যাচ্ছে, কি অদৃশ্য অপূর্ব তার চোখে পড়ল। ল্যান্ড করেই নেই খালি মুচকি হাসে আসলো। ঠান্ডার কামড়ে উচ্ছ্বাস কাঁপুনিতে তুমি খবর হয়ে যাবে, বলল রানা। ইঞ্জিনের আওয়াজ বদলে গেল, উচ্চতা কমে আসছে। ল্যান্ড করবে এখন বিমান। 3000 ফুট পর্যন্ত নামতেই অনেক কাছে চলে গেল দ্বীপটা। দূরত্ব কমে আসার জায়গাটা দেখা গেল পরিষ্কারভাবে। বাল্ব বসানো স্পিকার জ্যান্ত হয়ে উঠল। সবাইকে সিট বেল্ট বাঁধতে বলল। কয়েক মিনিটের মধ্যেই মাটিতে নামবে প্লেন। তাই তো মনে হচ্ছে। পটহক দিয়ে নিচের দৃষ্টি দেখল রানা। এতক্ষণে কয়েকটা আইস ট্রেকার পড়ল। নাক নামিয়ে নিচের দিকে ছুটল বিমানটা। 50 ফুট নামতে শুরু হলো গো গো আওয়াজ। দাঁতে দাঁত পিষে উপদ্রব সহ্য করছে যাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই ফিজিওল্যান্ডের আর্তনাদ ছাপিয়ে ল্যান্ডিং করবে এই বিমানটি। প্রবল বাতাস বইছে আইস শেফের ওপর দিয়ে, ধাক্কা দিয়ে উড়িয়ে নিতে চাইছে আকাশযানটাকে। ইঞ্জিনের আওয়াজ পাল্টে গেছে। ওইটা এখন উড়ালেই স্বস্তি পাবে। নিজের দলের 10 সদস্যের দিকে ফিরে ছোটোখাটো একটি বক্তব্য দিল তাদের বস। তা জানা গেল ফুল আর্কিটেক্ট গিয়ার পরে সবাই নামতে হবে প্লেন থেকে। আইস ট্র্যাকার আসবে অল্প সময়ের মধ্যে। কার্গো সেকশন থেকে সমস্ত মালামাল আনলোড করে ওইগুলা রিসার্চ প্রোগ্রাম স্টোরের দিকে নিয়ে যেতে হবে। কাজ শেষ হওয়ার পর সবাই যাওয়ার ম্যাচ হবে, সেখানে খাওয়া দাওয়া মেসে যাবে। সেখানে খাওয়া দাওয়া ও বিশ্রাম। 2 ঘন্টা পর আবার উড়াল দিবে প্লেনটা। সবাইকে সতর্ক দেওয়া হলো অকারণে যেন কেউ ওইদিক না যায়, বলল তাদের প্রধান। যার যার গিয়ার দ্রুত নিয়ে সবাই বের হলো। সাধারণ জামা কাপড় তো আছেই, তার উপর লাইনেলের স্যুটও আছে। তারপর পশমের উপর ভারী প্যান্ট জ্যাকেট তো আছেই। সাধারণ জুতা খুলে উইলের মোটা 2 প্রস্থ মোজা মনবুটও পরে দিল দলটিকে। হাতের গলায় মোটাসোটা গ্লাভস। কিন্তু একটু পরেই এক্সিটের দরজা খুলতে হিংস্র পশুর মতো হানা দিল চরম শীতের বাতাস। মুখের উন্মোচ্চ চামড়া নির্মিত কামড় বসিয়ে পড়ল। যাত্রীদের উপলব্ধি করতে পারল। শ্রমিকরা তো আরও হতাশ। ফোরম্যান সবাইকে তাড়া দিচ্ছে, নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো। সিটের সারির মাঝখানে আইল ধরে অন্য ওয়ার্কারদের পিছু এগুলো রানা ও রায়হান। দরজার গলে ল্যাডারের বেয়ে আইস শেলফের বরফের পা রাখল। নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, আশেপাশে ভারী বরফ। শব্দটা বাড়তে বাড়তে দীর্ঘ সীমায় উতাল হয়ে পড়ল। দুটোর পেছনে কন্টেনারের আকারের বড় বড় ট্রেলারের লাগানো হচ্ছে, ওতে কার্গোর অনেক মালামাল। DC-3 পেছনে র্যাম্প খুলে গেছে। ওয়ার্কারদের সঙ্গে এগুলো রানা ও রায়হান। হাত লাগলো আনলোডের কাজে। আনলোড করা শুরু হয়ে গেল। সবার সাথে কাজ করছে 2 জন। কঠিন কাজও নয়। 15 মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে গেল সব। এরপরই 15 মিনিট ব্যয় হলো পোর্টের একটি মেশিন শিফটের ভিতরে। ভারী জিনিসটাকে নামতে প্রায় সব ওয়ার্কারই হাত লাগাতে হলো। এত কষ্ট হওয়ার কথা নয়। আসলে পুরো আর্টিকার প্রচুর পরিমাণে ঠান্ডা। সব কিছু নাড়াচাড়া করতে খুব কঠিন, কারণ সবার গায়ে ভারী জামা কাপড়। সেজন্যই এত ঝামেলা হচ্ছে। অবশেষে আধা ঘন্টা পর যখন শিফটিংয়ের কাজ শেষ হলো, ওয়ার্কারদের তুলে নেওয়া হলো আইস ট্র্যাকারে। সংখ্যায় ওরা 10 জন। তাছাড়া ফোরম্যান তো 2 পাইলটের সঙ্গে রয়েছেই। অর্ধেকের বেশি লোককে 2 ট্রলারের মালামালের সঙ্গে গাদাগাদি করে বসতে হলো। ট্রাকারের ক্যাবিন বায়ু নিরোধ, তারপরও হিটারের মধ্যে চমৎকারভাবে উত্তাপ আছে। তার মুখে গলাগল শব্দ। সবার ইচ্ছা করে দ্বিতীয় গ্রুপের সঙ্গে রইল রানা আর রায়হান। মিথ্যা পরিচয় আর ছদ্মবেশ রয়েছে ওরা। যতক্ষণ পারে বিরূপ পরিবেশ থাকাই ভালো।
ট্রেলারের ডোর বন্ধ করে দিয়েছে। ভিতরটা আবছা অন্ধকার। সামান্য দিক মানুষ সমান উঁচুতে সরুতে রয়েছে। মৃদু আঁকি ইঞ্জিনের শব্দ শোনা গেল। চলতে শুরু করেছে ট্রাকটা। উঠে দাঁড়ালো রানা ও রায়হান। চোখ রাখাল ট্যাঙ্কের মাথার ওপর দিয়ে বাইরে। বাকি দুইজন ওয়ার্কার হয়তো আগে এসেছে এখানে, তাই বাইরে তাকাবার বোধ করছে না। ঠাই বসে আছে, শীতে কাঁপছে দুইজন। ছোট একটি ঢিলা পেরিয়ে সামনের দিকে এগোলো। বরফে মোড়া বিশাল এক প্রান্তে ছড়িয়ে রয়েছে সামান্য সূর্যের আলোয় ঝলমল করছে। একেবারে সমতল নয় জায়গাটা, উঁচু নিচু খানাখন্দর রয়েছে। মাঝখানে একেবারের বেমানান হয়ে মাথা তলে রেখেছে রিসার্চ প্রজেক্টের বিশাল গম্বুজ আকৃতির কমপ্লেক্সটা। বরফের গায়ে ওইখানে আরও 2 মাইল ছুটে যেতে হবে। বৃহদায়তন ডোমটা বর্তমান পরিস্থিতির চেয়েও অনেক সায়েন্স ফিকশন রয়েছে এটাতে। প্রচুর পরিমাণ মাল থাকার কারণে গাড়িগুলো ঠিকমতো জোরে যেতে পারছে না। চোখের সামনে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে। ঝিরঝির করে তুষার পড়তে শুরু করেছে। আবহাওয়া হঠাৎ পরিবর্তন দেখে অবাক হওয়ার কিছু নেই। মেরু অঞ্চলে এটাই বৈশিষ্ট্য। এই ভালো তো এই খারাপ। ঝিকঝিকে নির্মল প্রকৃতিতে নিমেষে গ্রাস করতে পারে তুষারপাত। স্থিতি তো হতে পারে টানা 2-3 দিন, 2-3 দিনও থাকতে পারে। আবার চোখের পলকে থেমে যেতে পারে। অসম্ভব কিছু নয়। গতি কম হলেও আঁকা বাঁকা ট্রেলারটা ধরে আধা ঘন্টার মধ্যে পাড়ি দেওয়া সম্ভব পথটা। তবে আবহাওয়া খারাপ হওয়ার কারণে 10 মিনিট বেশি লাগতে পারে। বেশ কয়েকটা প্রবেশ আছে ডোমে ঢোকার জন্য। ট্রেলারটা সহজে আইস ট্র্যাক্টর দুটো চলে গেল সার্ভিস অ্যাক্সেসে। স্বয়ংক্রিয় দরজা খুলে যেতে একটি র্যাম্প ধরে ঢুকলো স্টোরেজের দিকে। পেছনের দরজাটা আবার বন্ধ হয়ে গেল। ইঞ্জিন বন্ধ করে ক্যাবিন থেকে নেমে এলো ড্রাইভার, সেই সঙ্গে অন্য আরোহীরা। ট্রেলারের দুটো রিয়ার ডোরগুলো খুলল। লাফ দিয়ে মাটিতে নামলো রানা ও রায়হান। আধো অন্ধকার থেকে আবার আলোয় ফিরে আসায় ওদের দুই সঙ্গী দৃষ্টি সরিয়ে নিতে চোখ পিটপিট করলো কয়েকবার। স্টোরেজ সেকশনটা আসলে বিশাল একটি গুদামঘর। অ্যাক্সেস ডোর বরাবর সামনে ফাঁকা রয়েছে বেশ অনেকখানি জায়গায়। লোডিং আনলোডিং হচ্ছে। গুদামের বাকি অংশে পুরোটা 8-9 ফুট হতে পারে। তাতে হরেক রকমের জিনিসপত্র সাজিয়ে রাখতে হয়েছে। ডোমের ভেতরটা সেন্ট্রাল এসি নিয়ন্ত্রণ থাকায় আরামদায়ক একটি তাপমাত্রা বিরাজ করছে। জাম্পস্যুট ছাড়া ওপরের সব কাপড় খুলে ফেলা গেল। মাথার উপরে বড় বড় টিউবলাইট ঝুলিয়ে ভালো মতো আলোকিত হয়ে আছে জায়গাটা। ফোরম্যান তাড়া দিচ্ছে। আনলোডিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ল ওয়ার্কাররা। বেশিরভাগ কার্টন আর বক্সের ঠাঁই হলো ওয়্যারহাউসের ভিতরের র্যাকে। খাবার ভর্তি প্যাকেজগুলো নিয়ে এক গ্রুপ চলে গেল কুক হাউসে। সব শেষ এলো ভারী ড্রয়লিং মেশিনটা। ওয়্যারহাউসের চেন পুলি সহ ক্যাবেল হুইলসের এক ধরনের 4 জনের ওইটাকে নিচে নামিয়ে আনলো। গুড জব, কাজে সন্তুষ্ট করলো ফোরম্যান। একজন টেকনিশিয়ান এগিয়ে আসতে দেখা গেল। চোখে মুখে বিরক্ত ভাব ফুটে রয়েছে। কাছে এসে বলল, এটাকে এখানে রেখে দিলে কেন? মেইন চেম্বারে নিয়ে যাও, জানো না? শ্রমিকদের মধ্যে অস্পষ্ট গর্জন, বিরক্তির ছাপ। ট্রলিতে বসানো হলেও ড্রিলিং মেশিনটা হালকা কোনো বস্তু নয়, ঠেলে নিয়ে যেতে পারবে। ব্যাপারটা জানা আছে ফোরম্যানেরও। সে বলল, আমাদের কাজ শুধু স্টোরেজে এগিয়ে মাল পৌঁছে দেওয়া পর্যন্ত। ভেতরে নিতে হলে নিজেরা নিয়ে যান। কি আশ্চর্য, নিজেরা নিয়ে যান মানে? আমি লোক কোথায় পাবো? কেন, এত বড় প্রজেক্ট চালাচ্ছেন, এখানে 2-4 জন লোক আনতে পারছেন না? এখানকার সবাই বিজ্ঞানী আর সাপোর্ট স্টাফ, কেউ গতর খাটানো শ্রমিক নয়। গরম গলায় বলল টেকনিশিয়ান। এইসব কাজ আপনাদের? হাতে গা লেগে ফোরম্যানের। মুহূর্তে মেজাজ খিটে উঠল তার। গিয়ে প্রতিপক্ষের গায়ে গা লাগিয়ে মুখে হলো। কি বললেন? আমরা গতর খাটানো শ্রমিক?
লড়াইয়ে একটা বেঁধেই যাচ্ছে। তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গেল রানা। বলল, দাঁড়ান দাঁড়ান, ঝগড়া করার মতো কিছু ঘটেনি এখানে। মেক্সিকান অভিবাসীদের অনুকূলে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে বলল ও। ফোরম্যানের দিকে ফিরল। আপনার যদি আপত্তি না থাকে স্যার, আমি আর এস্তেবেচান গিয়ে এটাকে পৌঁছে দিয়ে আসি ট্রলিটা। হ্যাঁ না কিছুই বলল না ফোরম্যান। কয়েক সেকেন্ডে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রতিপক্ষের দিকে, চোখে আগুন। টেকনিশিয়ান লোকটা এভাবে তাকিয়ে আছে তার দিকে। উল্টো ঘুরে গটমিট করে হেঁটে চলল ও। সে সুবিধা করতে পারবে না, সে বুঝলো ফোরম্যানে। এসো আমার সঙ্গে, রানাকে বলল টেকনিশিয়ান। দিয়ে রাহানকে ডাকলো রানা। দুজন মিলে ভারী ট্রলিটা ঠেলতে ঠেলতে নিয়ে গেল লোকটির পিছনে। ইচ্ছে করে ব্যাপারটা নাক গলালো রানা, কারণ তাকে ওয়্যার হাউজের ভিতরে পা রাখতে হবে। কিন্তু শুধু গুদামের সিকিউরিটি দেখেই দমে যেতে হয়েছে। ওয়ার্কারদের চোখে চোখে রাখবার জন্য আলাদা কিছু লোকও আছে। ওয়্যার হাউস থেকে বেরোবার দরজাও আছে সশস্ত্র গার্ড। প্লেন থেকে নামার আগে ফোরম্যান যা বলেছিল তা বানোয়াট কিছু ছিল না। সত্যি এখানে সিকিউরিটি অত্যন্ত কড়া। যাকে তাকে সেখানে ঘুরে বেড়াতে দেওয়া হয় না। এই পরিস্থিতিতে ড্রলিং মেশিনটা একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। যাই হোক, এরপর বিজ্ঞানী ভদ্রলোককে খুঁজে বের করার পালা। সত্যি কি আছে তো এখানে আছে কি? রানা ফিসফিস করে বলল রায়হানকে। পর্ব 10 গেল। যাক, পর্ব 11তে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তাকে কি খুঁজে পেল কি না। কারণ ডনেটকে যদি না পাওয়া যায় তারা ইউনিকোর পাবে না। আর ইউনিকোরের যে রহস্যটা, সারা পৃথিবীটাকে এটা যদি না সলভ করতে পারে, অ্যান্টিভাইরাস সারা পৃথিবীর কম্পিউটারকে নষ্ট করে দিবে। আর কম্পিউটার নষ্ট হলে ইকোনমিক্স ধস আসবে, ব্যাংক, বিমা সব কিছু প্রবলেম হবে। কোনো রিসার্চও থাকবে না। আর এখন পর্যন্ত খবর পেলাম না পর্ব 1-2 যে 2জন মরছে। জানি না কি হবে। ভালো থাকুন সবাই। পরের পর্বে আসছি, পর্ব 11তে।